মানুষ সবসময় তার বিপরীতের স্বভাবের মানুষকে ভালোবেসে ফেলে। এই যে ছোঁয়া চঞ্চল উড়ানচণ্ডী হই হুল্লোড় করতে পছন্দ করে, কিন্তু স্বাদী গম্ভীর, একটু বেশি গম্ভীর সে। মানুষ কখনো এতটা গম্ভীর হয়? হয়। মানুষের জীবনে মাঝে মধ্যে এমন কিছু পরিস্থিতি আসে যা তাকে গম্ভীর হতে বাধ্য করে। স্বাদী ছোটবেলা থেকেই চুপচাপ স্বভাবের, কিন্তু এতটা গম্ভীর সে ছিল না। একটু আধটু সে কথাও বলতো, খিলখিল করে না হাসলেও মুখ টিপে সে হাসতো। বন্ধুদের সাথে খুব বেশি আড্ডা না দিলেও মাঝে মধ্যে একটু সময় দিত, কিন্তু এখন তার সেই হাসিটা চলে গেছে। স্বামীর স্বাদের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। সে কানে হেডফোন গুঁজে নিয়েছে, আর ছোঁয়া স্বামীর সাথে কথা বলে যাচ্ছে। অবশ্য স্বামীর কথা বলার সুযোগ পাচ্ছে না, শুধু ছোঁয়ার কথাগুলি শুনে যাচ্ছে। ছোঁয়ার চোখে মুখে খুশির ঝিলিক, হাত নেড়ে নেড়ে কথা বলছে সে। কথার মাঝে মাঝে শব্দ করে হেসে উঠছে, হাসতে হাসতে গাড়ির কাছে বাড়ি খাচ্ছে। ছোঁয়া কথাগুলো অদ্ভুত। এই যে, যেমন সে পাখি হলে উড়ে চলে যেত ফ্লাইটে, গাড়ি করে যেতে হতো না, টাকা বাঁচত। রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকলে 2-4টা গাড়ি চুরি করে ফেলতো সে। স্বাধীর মাথা ন্যাড়া করে দিলে কেমন লাগবে। এসবই একই এলাকায় বাসা ভাড়া নিয়েছে স্বাধী। বাড়িতে থাকলেও পারত, কিন্তু স্বাধী থাকবে না। এখান থেকে ছোঁয়ার কলেজ যাওয়ার রাস্তা 10 মিনিটের, আর স্বাধী অফিসের সামনেই বাসাটা। মেন রোডের পাশেই 3তলা বিল্ডিং, এর উপরের তলার বাসাটা ভাড়া নিয়েছে সে। বেশ বিলাসবহুল রুমটা। 3টে রুম, 2টো রুমের সাথে ছোট্ট বেলকনি আছে, একটা কিচেন আর ছোট্ট একটা ড্রয়িং রুম। একটা পরিবার অনায়াসে থাকতে পারবে। রিমি, আশিক, পাপন তারা পুরো বাসাটাকে সুন্দর করে সাজিয়েছে, আনাচে কানাচে ফুলে ফুলে ভরিয়ে দিয়েছে। সবথেকে বেশি ফুল লাগানো হয়েছে স্বাধীর রুমটাতে, মনে হচ্ছে ফুলের ওই বাগান। ছোঁয়া বাসায় ঢুকে অবাক হয়ে যায়, ঘুরে ঘুরে দেখতে থাকে সবটা। রিমি আর পাপন ছোঁয়ার সাথে সাথে যাচ্ছে, তাকে বুঝিয়ে দিচ্ছে কোথায় কি আছে। ছোঁয়া ভীষণ খুশি, কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে তার। এমনটাই তো সে কল্পনা করেছিল, স্বপ্ন দেখেছিল। স্বপ্ন কি তবে সত্যি হলো? স্বাধী ফাঁকা রুমটাতে ঢুকে পড়েছে, তার ফ্রেশ হওয়া দরকার। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিয়েছে। ছোঁয়া বাসর ঘরে ঢুকতেই লাফিয়ে ওঠে, খাটের মাঝখানে গিয়ে বসে রিমিকে ছবি তুলে দিতে বলে। রিমিও হাসি মুখে ছোঁয়ার ছবি তুলে দিতে থাকে। স্বামীর বিরিয়ানি আনে, খিদেই সবারই পেট চোচো করছে। ছোঁয়া শাড়ি গহনা ফেলে সুতির 3 পিস পরে নিয়েছে, এতক্ষণে তার শান্তি লাগছে। রিমি, পাপন খাবার সার্ভ করে দিচ্ছে। স্বাধী এখনও বের হয়নি রুম থেকে। সবাই জানে স্বাধী বিরিয়ানি খাবে না, তাই রিমি গিয়ে গ্যাসে ভাত আর করলা সিদ্ধ বসিয়ে দেয়। তারা খেতে খেতে হয়ে যাবে, তারপরই সবাই মিলে খেতে থাকে। বিরিয়ানি ছোঁয়ার ভীষণ প্রিয়, তাকে 3 বেলা বিরিয়ানি খেতে দিলেও সে না করবে না। ছোঁয়া গান্ডে পিন্টে গিলতে থাকে। আজকে তার বিয়ে হয়েছে, তার বর এখনও খায়নি, এদিকে ছোঁয়ার খেয়াল নেই। স্বামীর ভাবে মেয়েটা নেহাতি বাচ্চা, এখনও সংসার স্বামী এসবে তার আগ্রহ হয়ে ওঠেনি। তবে মেয়েটা স্বাধীকে অসম্ভব ভালোবাসে। খাওয়া দাওয়া শেষে সবাই চলে যায়। ছোঁয়া পেঁয়াজ মরিচ কেটে করলা ভর্তা করে নেয়। সত্যি বলতে এই ভর্তা ছোঁয়ারও খুব পছন্দ। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। প্লেটে ভাত বেড়ে তারপর ভর্তা নিয়ে স্বাধীকে ডাকতে যায়। পাষাণ লোকটা এখনও দরজা খুলেনি। ছোঁয়া দরজায় টোকা দেয়, এই যে দরজা খুলুন, আপনার রুমে সোনাদানা নেই যে কেউ চুরি করে নিয়ে নেবে। ঢং বাদ দিয়ে দরজা খুলুন, আর তাড়াতাড়ি খেয়ে নিন, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। তবুও স্বাধীর কোনো সাড়া নেই। ছোঁয়ার রাগ হয়, 2টো লাথি মেরে দেয় দরজায়, তারপর জোরে জোরে থাপ্পড় মারতে থাকে। সাধু দরজা খুলবেন কিনা বলুন, না খুললে আমি ভেঙে ফেলবো, বলে দিলাম। ঢং দেখাচ্ছেন কাকে আপনি? আপনার ঢং দেখার সময় আমার নেই, জলদি জলদি দরজা খুলুন। এমন একটা ভাব করছেন যেন বিয়ে করে লজ্জা পাচ্ছেন, বা আপনি মেয়ে জোর করে আপনাকে বিয়ে দেওয়া হয়েছে, তাই দরজা বন্ধ করে মুখ লুকিয়ে কাঁদছেন। কান্নাকাটি বাদ দিয়ে দরজা খুলুন। সাথে সাথে দরজা খুলে যায়। ছোঁয়া শুকনো ঢোক গিলে 2 পা পিছিয়ে আসে, মুখ নাড়িয়ে বড্ড ভুল করে ফেলেছে। কি বলেছে ভাবতেই আবারও শুকনো ঢোক গিলে পিট পিট করে এক পলক তাকায় স্বাধীর দিকে। বেচারা রবট গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে, রেগে আছে নাকি বোঝা যাচ্ছে না। ছোঁয়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা নিচু করে বলে, সরি, আসলে আপনি তো দরজা খুলছিলেন না, তাই ভাবলাম মুখ চালায়। চেশমেশ বিরক্ত হয়ে আমাকে থামানোর জন্য দরজা খুলে দিবেন। স্বাধী ফোঁস করে শ্বাস টেনে ছোঁয়ার থেকে নজর ফিরিয়ে নেয়। সত্যি বলছি, আমি শুধুমাত্র আপনাকে বের করার জন্য বেশি কথা বলেছি,
তাছাড়া আমি কখনোই বেশি কথা বলি না, এই যে এই বিল্ডিংয়ের কসম। আমি তো পাগল যে রাক্ষসের সামনে মুখ চালাবো। ভেরি গুড, এতদিনে নিজেকে চিনেছো বলে সাথী খাবার টেবিলে গিয়ে বসে পড়ে আর ছোঁয়া ব্যাপারচাকা খেয়ে যায়। মুখের ওপর অপমান করে দিল, বজ্জাত লোক। কিছু বলারও যাবে না। সাথী খাচ্ছে আর ছোঁয়া পাশে দাঁড়িয়ে আছে, কিছু লাগলে দেবে সে। কোন রুমে থাকবে? সাথীর প্রশ্নটা বুঝতে পারে না ছোঁয়া। কোন রুমে থাকবে মানে? ভাবতে ভাবতে ছোঁয়া খেয়াল করে সাথী পানি ঢালছে গ্লাসে। তাড়াহুড়ো করে সাথীর হাত থেকে জগ নিয়ে গ্লাসে পানি ঢালতে যায় ছোঁয়া, কিন্তু গ্লাস পড়ে গিয়ে পুরো পানিটা সাথীর শরীরে এসে পড়ে। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে ছোঁয়া। এই যে এখনোই একটা ধমক খাবে সে। রাগে শরীর কাঁপতে থাকে সাথীর। ভাতের প্লেটেও পানি পড়েছে, পান্তা ভাত হয়ে গেছে। ছোঁয়া কিছু বলতে যায়। এখান থেকে যাও তুমি, ইডিয়েট, সাথী গম্ভীর গলায় ধমক দিয়ে বলে। কেঁপে ওঠে ছোঁয়া, চোখ দুটো টলমল করছে। সে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। সাথীর আর খাওয়া হয় না। বেসিনে গিয়ে হাত ধুয়ে এঁটো থালা বাসন গুছিয়ে নেয়। এতগুলো মানুষ খেয়েছে, থালা বাসন জমেছে অনেকগুলো, তাই থালা বাসন মেজে নেয়। ছোঁয়া ফুল সাজানো খাটে বসে আছে, মন খারাপ করে। ইচ্ছে করে ফেলেছে নাকি ছোঁয়া? এভাবে ধমক দেওয়ার কোনো মানে হয়? পাষাণ লোক। ছোঁয়া মনে মনে সাদিকে বকা দিচ্ছে, তখন ওই সাদি ঢুকে পড়ে ছোঁয়ার রুমে। ছোঁয়া চোখ দুটো বড় বড় করে ফেলে। লোকটা এখানে কেন এসেছে? বাসর করতে? ইস, ছোঁয়া লজ্জা টুকাবে কোথায়? সাদিকে তাহলে আমিষ হয়ে গেল। বিয়ের রাতে রাত 12টায় ফুল সাজানো রুমে বউয়ের কাছে মানুষ কেন আসে? ছোঁয়া সবটা জানে। সে তার বান্ধবীর কাছে শুনেছে, এ টু জেড সবটা শুনেছে সে। লজ্জায় লাল নীল হতে থাকে ছোঁয়া। বিয়ে ভেঙে যাওয়া একটা মেয়ের জন্য খুবই কষ্টকর একটা বিষয়। মেয়ে তো, পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই গাল ভরে বলতে বাকি রাখে না কেন বিয়ে ভেঙে গেল। একটা কেউ একবার জিজ্ঞাসা করবে না, বা ছেলের দোষ কিনা এটাও জানতে চাইবে না। সকলে এক বাক্যে বলে উঠবে মেয়েটারই কোনো সমস্যা আছে, বদনাম রটিয়ে দিবে। কিছু কিছু মেয়ের তো আবার মা এমন যে নিজেরই তার মেয়েকে উঠতে বসতে কথা শোনায়, গালাগালি করে, মরে যেতেও বলে। মায়ের মাও তেমন প্রকৃতির। যখন থেকে জেনেছে সাদি আসবে না বিয়ে করতে, তখন থেকে সে মায়াকে গালমন্দ করে যাচ্ছে, মরে যেতেও বলেছে কয়েকবার। এমনকি হাতে রশিও তুলে দিয়েছে ফাঁসি দেওয়ার জন্য। এতে অবশ্য মায়ার মন খারাপ করছে না, বরং বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। এটা তো ভাগ্যের লিখন। এতে মা বা পাড়া প্রতিবেশীদের উপর রাগ করে লাভ আছে? ভাগ্যে এমনটা লেখা না থাকলে এমন হতো না। আল্লাহ যেখানে নিজে মায়ের ভাগ্য লিখেছে, সেখানে মায়া আফসোস করার কে? তাকে মেনে নিতে হবে, তাছাড়া উপায় নেই। দুনিয়াটা আল্লাহর ইশারায় চলে। সাদিকে বিয়ে করার ইচ্ছে তার কখনোই ছিল না। বাবা মায়ের জোরাজুরিতে বাধ্য হয়েছে। অনেকবার সাদিকে কল করেছে কথা বলার জন্য, নিজের সিচুয়েশনে জানানোর জন্য, কিন্তু সাদি রেসপন্স করেনি। এমনকি সেই দিন শপিং করার নাম করেও সাদির সাথে দেখা করতে চেয়েছিল, সেটাও হয়নি। মায়া ভেবেছিল সাদি তাকে একটু হলেও সাহায্য করবে। মায়া ভীষণ সুন্দরী একটা মেয়ে। একটা সময় তার দাপট চলতো কলেজে, প্রায় ছেলের ক্রাশ ছিল সে। ভাবটাই ছিল তার অন্যরকম। হাসি খুশি চঞ্চল জীবনটা কত সুন্দর ছিল। তারপর একটা পুরুষেই মারায় জড়িয়ে গেল। পুরুষটা নিজে এসেছিল মায়ার জীবনে, দীর্ঘদিন পেছন পেছন ঘুরেছে, মায়াকে মানাতে চেয়েছে। মায়া পটেনি, পাত্তাও দেয়নি। কিন্তু কথাই আছে, নারী জাতির মন দুর্বল। তাদের কেউ একটু ভালোবাসা দেখালেই তারা গলে যায়। মায়েরও তাই হয়েছে। ছেলেটার অতিরিক্ত ভালোবাসা দেখে গলে গিয়েছিল, জীবন দিয়ে ভালোবেসে ফেলে তাকে। ব্যাস, সুখের দিনগুলো ফুরিয়ে গেল। এত অল্প বয়সে কি মানুষের সুখ ফুরিয়ে যায়? 2 দিনের জন্য তো পৃথিবীতে আসা, অনেকটা ঘুরতে আসার। তাহলে এই 2 দিনের জীবনে এত কষ্ট কেন? আল্লাহ কি মানুষকে কষ্টের সাথে পরিচিত করতেই দুনিয়াতে পাঠিয়েছে? সেই দিন ইচ্ছে করে মায়া হাতের পিকের সাথে তার বয়ফ্রেন্ডের একখানা ছবি দিয়েছিল। মায়া জানতো এটা দেখলে সাদি পিছিয়ে যাবে, তাকে বিয়ে করতে আসবে না। আর হলো তাই। তবে মায়া এটা আশা করেছিল সাদি একবার হলেও তাকে কল করবে, জানতে চাইবে কিছু। সাদি এগিয়ে এসে উপরে ঝুলানো ফুলগুলো ছুঁড়ে ফেলে। বিছানায় লাভ শেপে আঁকা, তাতে লেখা সাদি লাভ ছোঁয়া, সেটাও ভেঙে ফেলে। সবগুলো ফুলের জায়গা হয় ডাস্টবিনে। ছোট্ট ডাস্টবিনটা ফুলে ফুলে ভরে ওঠে। ছোঁয়া
গোল গোল চোখে দেখতে থাকে। লোকটার মতিগতি আসলে কি, তিনি চাইছেটা কি? সব ফুল পরিষ্কার করে সাথী বিছানায় বসে পড়ে। ফুল কেন ফেলে দিলেন? আমি তো ভেবেছিলাম 1 মাস রাখবো এই ফুলগুলো, যখন ওই রুমে আসবো তখনই ফুলগুলো দেখবো আর বিয়ের কথা মনে করব। কিন্তু আপনি এটা কি করলেন? ফুল তো আর আপনার মাথায় বসেছিল না, তাই না? তাহলে ফেললেন কেন? আমাদের তো আগেই ডিল হয়ে গিয়েছিল আপনার পাশের রুমে জায়গা হবে আমার। তাহলে আমার রুমে এসে মাতব্বরি কেন করছেন? আপনি কি? সাদি চোখ তুলে তাকায় ছোঁয়ার দিকে। ব্যাস, ছোঁয়া চুপসে যায়, মুখে আঙুল দিয়ে ফেলে। বই নিয়ে এসো। ছোঁয়া মুখ থেকে আঙুল নামিয়ে ফেলে। চোখ দুটো তার বড় বড় হয়ে যায়, মুখটা গোল করে ফেলে। বই মানে কি? এখন কি পড়তে হবে? ছোঁয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাদি উঠে পড়ে। দরজার আড়াল থেকে ছোট্ট একটা লাঠি বের করে আনে। ছোঁয়া এক লাফে বিছানা থেকে নেমে পড়ে। নিজের লাগেজটা খুলে ঝটপট বই করে বের করে আবার গিয়ে বিছানায় বসে পড়ে। সাদিও এসে ছোঁয়ার সামনে গোল হয়ে বসে। আইসিটি বই বের করে ছোঁয়াকে বোঝাতে থাকে। সাদি কলম নেড়ে নেড়ে ছোঁয়াকে বোঝাচ্ছে, আর ছোঁয়া গালে হাত দিয়ে সাদিকে দেখছে। তার বরটা এত সুন্দর যে ইচ্ছে করে টুপ করে গিলে ফেলতে। এই লোকটার সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে অষ্টদয়, একদম গোলাপের পাপড়ির মতো গোলাপি। সাদা চামড়ার উপর কুচকুচে কালো দাড়ি, আর তার মধ্যে গোলাপি অষ্টখানা খাড়া নাক, ছোট ছোট বিলাই চোখ, চোখের পাশে খানিকটা বড় লাল তিল, জোড়া ভুরু, ঘন সিল্কি মিডিয়াম বড় চুল। উফ, যেন আস্ত একটা চকলেট কেক। আরও একটা আকর্ষণীয় জিনিস আছে লোকটার, যা ছোঁয়াকে মাতাল হতে বাধ্য করে। লোকটার গলায় থাকা আরও একটা লাল তিল, কণ্ঠনালীর ঠিক একটুখানি নিচে। এই মানুষটা অন্য কারো হয়ে গেলে ছোঁয়া মরেই যেত। এই রূপে পাগল হওয়ার অধিকার শুধুমাত্র ছোঁয়ার। আপনি এত হট কেন? পুরো চকলেট কেকের মতো, ইচ্ছে করে খেয়ে ফেলতে। ছোঁয়া সাদির কণ্ঠনালীর দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। সাদির হাত থেমে গেছে, সে একটা ইম্পর্টেন্ট বিষয় লিখে লিখে বোঝাচ্ছিল ছোঁয়াকে। ছোঁয়ার কথায় তার শরীর জড়িয়ে ওঠে। এই মুহূর্তে এই মেয়েকে ইঁচড়ে পাখা ছাড়া আর কোনো নাম দিতে পারছে না সাদি। একটা মেয়ে ঠিক কতটা দুষ্টু হলে তার থেকে গুনে গুনে 14 বছরের বড় একটা ছেলেকে এভাবে বলতে পারে। ছোঁয়া এবার হাত বাড়িয়ে সাদির দাড়ি ছুঁয়ে দেয়। আমার ভালোবাসবেন কবে সাধু? সাদি বেগটা হাতে নিয়ে বলে, এক্ষুনি। তারপর ছোঁয়ার তুলতুলে নরম হাতটা ধরে ঠাস করে বাড়ি মেরে দেয়। চিৎকার দিয়ে ওঠে ছোঁয়া। সে তো এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। আহা, সবে ভাবছিল টুক করে একখানা চুমু খেয়ে নেবে, কিন্তু চুমুর বদলে মার খেলো। পরপর দুটো বাড়ি দিয়ে সাদি বলে, আরও ভালোবাসা লাগবে? ছোঁয়া এক লাফে উঠে যায়, হাত ধরে কেঁদে ফেলে। বেশ ব্যথা পেয়েছি, লাল হয়ে গেছে হাতটা, খানিকটা ছিঁড়েও গেছে। কাঁদতে কাঁদতে বলে, ভালোবাসা লাগবে না, আমার ভুল হয়ে গেছে।